আরে কি তুমি এখনো নার্সিং হোমে দাঁড়িয়ে আছো? আমি তো ভাবলাম তুমি পালিয়ে গেছো। আমি পালিয়ে যাব কেন? না, চারিদিক থেকে তোমার উপর যেভাবে চাপ আসছে তাতে তোমার পালানোই মঙ্গল বিশাখা। তোমার তো এখন কোণঠাসা অবস্থা। আচ্ছা, আপনি না 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 না, আমাকে নিয়ে তোমার কোনো ভয় নেই। আমি যদি সব জেনেও যাই তাহলেও আমি মুখ খুলবো না, তোমাকে ঠেসেও ধরবো না। কিন্তু শতরূপা? শতরূপা? শতরূপা কি করবে আমাকে? দেখো, কি করবে তার ফিরিস্তি তো আমাকে দেয়নি। তবে যেভাবে তোমার উপর তরপাত ছিল না, আমি আসলে দূর থেকে তোমাদের লড়াইটা দেখছিলাম তো। শোনো বিশাখা, এই মোটা মাথা থেকে একটু বুদ্ধি ধার নাও, তাহলে বাঁচবে। দেখো, তুমি পরীকে ঘায়েল করেছো সেটা শতরূপা মানলেও মানতে পারে, কিন্তু বান্টিকে যদি না পাওয়া যায় না, তোমার কপালে একেবারে দুর্ভোগের স্ট্যাম্প এঁকে দেবে, বলে দিলাম। ছেড়ে দাও বান্টিকে তুমি। জাস্ট শাট আপ। শতরূপাকে নিয়ে আপনি আমাকে একদম ভয় দেখাবেন না, হ্যাঁ? আমি জানি শতরূপা আমাকে বান্টি আর পরীর ব্যাপারে ফাঁসানোর চেষ্টা করবে, কিন্তু আমি এটাও জানি যে শতরূপা এখন আমার বিরুদ্ধে কোনো কথা বললেই আপনি ওর মুখ বন্ধ করবেন। আমি ওর মুখ বন্ধ করব কেন? কি স্বার্থ আমার যে তোমাকে আমি আড়াল করব? কাঁচা টাকার জন্য। আপনার এখন যে অবস্থা, তাতে আপনাকে নোট ধরিয়ে দিলেই আপনাকে যা করতে বলবো আপনি তাই করবেন। আমার তো মাথা মোটা, আর তুমি ভীষণ চালাক, তাই না? তুমি পরীকে ঘায়েল করনি, তুমি বান্টিকে কিডন্যাপ করনি, কিচ্ছু করনি। তুমি একেবারে ধোয়া তুলসী পাতা। সেই জন্যই টাকা দিয়ে আমার মুখটা বন্ধ করতে চাইছো, তাই না? ফেঁসে গেলে তো বিশাখা। তাহলে বলো, মাথাটা কার মোটা, তোমার না আমার? শুনুন, আপনাকে আমি যেটা বলছি আপনি সেটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, হ্যাঁ? চাইবেই ওই মেয়েটা শতরূপা, ও চাইবেই আমাকে ফাঁসাতে, আগেও তো আপনাকে বললাম। কিন্তু আমি এখন অন্য কোনো দিকে মাথা দিতে পারবো না, মাথা ঘামাতে পারবো না। কাজী পরী আর বান্টির ব্যাপারে শতরূপা যদি আমার এগেনস্টে কোনো কথা বলার চেষ্টা করে, তাহলে আপনি মোর মুখ বন্ধ করে দেবেন এবং সকলের মুখ বন্ধ করে দেবেন। এটা না মাথায় পেরেক মেরে ভেতরে ভালো করে ঢুকিয়ে নিন, কারণ এখন আমার কনসেন্ট্রেশন শুধু অপূর্বর উপর। খুব শিগগির কেসটা কোর্টে যাবে, ইন্দুদির মার্ডার কেসটা। শতরূপা লকআপে গিয়েছিল অপূর্বর সঙ্গে দেখা করতে, আপনি কি জানেন? না, জানি না তো। কেন গেল বলো তো বিশাখা? ওর নজর এখন অপূর্বর ওপর, অপূর্বর দিকে হাত বাড়ানোর চেষ্টা করছে। জানে না অপূর্বর দিকে হাত বাড়ালে আমি ওকে শেষ করে দেব। শাখা, গুড মর্নিং ডক্টর বক্সি। আপনাকে তো সব কথাই বললাম, যেভাবে অপারেশন চলছে, মানে এরপর আপনি যেটা ভালো মনে করবেন। ডক্টর সেনগুপ্তর সঙ্গে আমি ফোনে কথা বলেছি, কেসটা কিন্তু ক্রিটিক্যাল। তবে একটাই আশা যে বেশি সময় নষ্ট হওয়ার আগেই ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। ডাক্তারবাবু, আপনি আমার মেয়েকে বাঁচিয়ে দিন। আমি জানি আপনি পারবেন, বাঁচিয়ে দিন আমার মেয়েকে। মিসেস চৌধুরী, একটু শান্ত হন। আপনার শরীরও তো ভালো নয়, এ সময় টেনশন না করাই ভালো। ডক্টর বক্সি, আপনাকে পেয়ে আমরা কিন্তু খুবই নিশ্চিন্ত। এই নার্সিং হোমে আমরা তো সেরকমভাবে কাউকে চিনি না, তার উপর এরকম একটা ক্রিটিক্যাল কেস। আমি বুঝতে পারছি, কিন্তু মিসেস চৌধুরী আমার পেশেন্ট। ডাক্তার হিসাবে তার ভালো মন্দটাও তো আমাকে দেখতে হবে। অপারেশন বোধহয় শেষ হয়ে গেল, একবার গিয়ে দেখি ডাক্তারবাবু কি বলেন। আমরা এখানেই ওয়েট করি, ডক্টর সেনগুপ্ত আসলে আমি কথা বলবো। হয়তো ডক্টর সেনগুপ্ত। আরে স্যার, আপনি এখানে? ও আচ্ছা স্যার, আপনি দাঁড়িয়ে কেন? চলুন আমার চেম্বারে চলুন। এখন পেশেন্টের কন্ডিশন কেমন? স্যার, অপারেশন সাকসেসফুল, তবে যতক্ষণ জ্ঞান না ফেরে ততক্ষণ তো কিছু বলা যাবে না। আই মিন পেশেন্টের ওভারঅল কন্ডিশন ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার।
তবে স্যার আপনাকে কি বলবো, আপনি তো সব জানেনই স্যার, 48 ঘন্টা আগে তো স্যার বিপদমুক্ত সে কথা বলা যাবে না। সে তো ঠিকই, আপনারা তো সব শুনলেন। আমি বলতে চাইছি মানে কিছুটা স্বস্তির খবর পাওয়া গেল। ডক্টর বক্সি, আপনি কি একবার পরীকে... ও শিওর ডক্টর সেনগুপ্ত, আমি একবার পেশেন্টকে দেখব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। ওই পেশেন্টকে ওটি থেকে আইসিইউতে ট্রান্সফার করতে বলেছি। তা আইসিইউতে চলুন স্যার, চলুন। মনে হয় আমাদের পরি ভালো হয়ে যাবে, বলো? আর কোনো চিন্তা নেই। ডক্টর বক্সি যখন... কি হলো নীরু? নীরু, কি হলো? নীরু, শত্রুপা, একটু দেখুন না কেউ আছে কিনা। আমি দেখছি। হ্যাঁ মানে এই কেসটা নিয়ে আর বেশি দূর না এগোনোই ভালো, মুশকিলে পড়ে যাবেন। কিসে পড়ে যাব? মুশকিলে? তাহলে দেখা যাক কিরকম মুশকিলে পড়ি। এই কেসে আমি জিতি নাকি আপনাদের পরম পূজনীয় জননেতা দেবতুল্য চীনা চন্দ জেতে? আরেকটা কথা শুনে রাখুন, এই পুলিশের জামাটা যখন গায়ে চড়িয়েছি না, তখন চীনার মতন হারামিকে ক্ষীর খাইয়ে তবেই কিন্তু আমি শান্তিটা পাবো। আমি তো আপনাদের মতন নই, একটু অন্যরকম, বুঝে নিন। ম্যাডাম, আমরা প্রথমে আপনারা চিনতেই পারিনি। কত ফোন দিয়ে আসছি আপনার থানার থেকে তাড়াই দেওয়ার জন্যে। হ্যাঁ, পাপ করছি। অথচ আজ আপনার জন্যই আমি সত্যিকারের পুলিশ হইতে পারছি। ম্যাডাম, ভগবানের কাছে প্রার্থনা করি আপনি সুস্থ হয়ে ওঠেন। আমার খুব কষ্ট হইতেছে। জীবনে প্রথম অন্য কারোর জন্য আমার এরকম কষ্ট হইতেছে। আপনি সুস্থ আপনারে যে আঘাত করছে ম্যাডাম, আমি প্রতিজ্ঞা করতেছি আমি তারা ছাড়ব না। যে হাত দিয়ে আপনারা আঘাত করছেন, আমি তার হাতটা ভয়ঙ্কর মুষ্ট হয়ে ঘুরে দেব। হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ স্যার, ওই পরি ম্যাডামের অবস্থা ভালো না স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি নার্সিং মানে বলে দিছি যে সমস্ত পেমেন্ট আমাদের এই ডিপার্টমেন্ট থেকেই হবে। ইয়েস স্যার। ডক্টর বক্সি, কেমন দেখলেন? দেখুন, এরকম একটা মেজর অপারেশনের পর 48 ঘন্টা না কাটলে তো কিছু বলা যাবে না। জ্ঞান ফিরেছে? না, জ্ঞান ফেরেনি। তবে পোস্ট সার্জারি পিরিয়ডে যা যা করার দরকার তা সবই এখানকার ডাক্তাররা করছেন। এত কুইক কমেন্ট করা ঠিক হবে না। তবে আসার কথা,
ওরা ব্লাডটা রিমুভ করতে পেরেছেন। আচ্ছা ডক্টর বক্সি, ট্রিটমেন্ট যেভাবে হচ্ছে, যা যা হচ্ছে, তাতে আপনি স্যাটিসফাইড তো? হ্যাঁ। মিসেস চৌধুরী কোথায়? ওনাকে দেখছি না তো। ও এত টেনশন করছিল, আমি ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। ভালো করেছেন। ওনার শরীরের অবস্থাও তো ভালো নয়, মানে এতটা স্ট্রেন নেওয়া উচিত হবে না। আপনি এসে একবার দেখে গেলেন, এতে আমরা খুব নিশ্চিন্ত হলাম। আমরা তো মেয়ের অবস্থা শুনে খুবই নার্ভাস হয়ে পড়েছিলাম। এরকম একটা ঘটনা ঘটলে নার্ভাস হয়ে পড়া স্বাভাবিক, তবে ট্রিটমেন্টে পেশেন্ট রেসপন্স করছে। ডক্টর বক্সি, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট ছিল। বলুন। আপনি যদি পরীকে সময় করে দুবেলা একটু দেখে আসেন, মানে আমরা আপনার উপরে এত এত ভরসা করতে শুরু করেছি। চেষ্টা করব। তবে একটা কথা, নিরুপমা দেবীকে পেশেন্টের ব্যাপারে ডিটেলসে কিছু জানাবেন না। ওনার তো প্রবলেম আছে, মানসিক উত্তেজনা বাড়লে আবার হয়তো অসুস্থ হয়ে পড়লেন। চলি। সত্যি শতরূপা, আপনি আমাদের জন্য যা করছেন। দাদা, কেন আপনি এভাবে বারবার বলেন আমাকে? আমার যেটুকুনি কর্তব্য করার কথা সেটুকুনি আমি করছি। দেখুন, বিপদে পড়লেই তো মানুষকে চেনা যায়। আপনি পাশে না থাকলে আমি যে কি করতাম। এবার কিন্তু সত্যি আমার সংকোচ হচ্ছে দাদা। চলুন, এসব কথা বাদ দিয়ে একটু দেখি, যদি কোনো ওষুধপত্র লাগে সে ব্যবস্থা করতে হবে তো। আসুন। আশ্চর্য মানুষ তো আপনি। আমি তখন থেকে আপনাকে একটা প্রশ্ন করে যাচ্ছি যে পরীর খোঁজ পাওয়া গেল কিনা, আপনি চুপ করে আছেন, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। কি আপনার চোখে জল? কি কি হোয়াটস রং? ঘনশ্যামবাবু কিছু বলুন। পরি ম্যাডাম নার্সিং হোমে, মাথায় সাংঘাতিক ইনজুরি, ডাক্তাররা কিছু কইতে পারতেছে না। পরি, এটা কি করে হলো এরকম? জানি না। রাস্তার এক কনস্টেবল আমারে ফোন কইরা জানায় যে ম্যাডাম রাস্তায় পইরা আছে। ওরা ওই ম্যাডামের ব্যাগের ভিতর থেকে থানার আইডেন্টি কার্ড দেখা পরিচয় পায়। এটা কোনো অ্যাক্সিডেন্ট না, কেউ মারছে। মেরেছে? পরীকে কে মারতে পারে? আচ্ছা আচ্ছা, বান্টি তো পরীর সঙ্গে ছিল, মানে মানে থাকার কথা। বান্টির কি কোনো খোঁজ পাওয়া গেছে? বান্টি কোথায় আছে কেউ জানে না। সে কি, তাহলে কি বান্টির জন্যই পরীকে? আমি কিছু ভাবতে পারতেছি না। ও ম্যাডামের বাবা মায়ের মুখের দিকে তাকানোই যায় না। চৌধুরী পরিবারে যে কি একটার পর একটা যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। নিরুদি অসুস্থ, দেবাদা যে কোন দিকে সামলাবে, আর আমি যে গিয়ে একটু দেবাদার পাশে দাঁড়াবো তারও তো কোনো উপায় নেই। আপনার কেসের দিনও তো আইসা গেল। ম্যাডাম সুস্থ না হলে যে কি হইব। আমার জন্য আমি ভাবি না, আমার যা হবে হবে, কিন্তু কিন্তু পরীর সুস্থ হওয়াটা খুব দরকার, ভীষণ দরকার। আমিও তো সেইটা চাই। ম্যাডামের অনেক কাজ বাকি আছে অপূর্ববাবু। শুনুন, আরেকটা খুব ইম্পর্টেন্ট কাজ। আপনি ঘনশ্যামবাবু, আপনি দেখুন যে বান্টিকে আপনি খুঁজে পান কিনা। ও হ্যাঁ, আরেকটা কথা ঘনশ্যামবাবু, চৌধুরীর বাড়ির অবস্থা ভালো নয়। বুঝতেই পারছেন যে পরীর বাবা দেবাদিত্য চৌধুরী, তার তখন মাথা ঠিক নেই। আপনার যদি কিছু জানাবার হয় ওই বাড়িতে, একমাত্র আদিত্যনারায়ণ চৌধুরীকে জানাবেন, আর কাউকে নয়, কেমন? কিন্তু তিনিও তো নিখোঁজ। বাড়ি থেকে অফিসে গিয়ে আর বাড়ি ফেরেন না।